মা মা সন্ধ্যা হয়ে এলো, অনেক বৃষ্টিও হচ্ছে। বাবা তো এখনো এলো না, আমার খুব চিন্তা হচ্ছে মা। আমিও তো তাই ভাবছি রে, এত বৃষ্টি হচ্ছে বাইরে। আহা, এই বৃষ্টিতে পথটাই যেন নদী হয়ে গেছে। আজ মাঠে কাজও ঠিক মতো হলো না, পানিটা নেমে আসছে চারদিক দিয়ে। বড্ড খিদে পেয়েছে, কিন্তু ঘরে চাল আছে তো, কাল তো অল্প ছিল। দেখি বাড়ি গিয়ে কিছু একটা ব্যবস্থা হচ্ছে বাইরে। হবে। মা মা, ওই দেখো বাবা চলে এসেছে। কি গো, তোমার আসতে এত দেরি হলো যে? আর বলো না, এত বৃষ্টি হচ্ছে তাই ক্ষেতের মাটিগুলো আলগা করে দিয়ে আসলাম। প্রচণ্ড খিদে পেয়েছে, আমি হাত মুখ ধুয়ে আসছি, তুমি খেতে দাও। বাবা, ও বাবা, আজকে না আমার ইলিশ খিচুড়ি খেতে ইচ্ছে করছে। মিনাদের বাড়িতে বৃষ্টি হলেই ওরা ইলিশ খিচুড়ি খায়। মিমি, দেখছিস না বাবা কত কষ্ট করে এসেছে, এখন ইলিশ মাছ কোথায় পাবে? আহা, ওকে বকো না, মেয়েটা আমার ইলিশ খিচুড়ি খেতে চেয়েছে। ঠিক আছে মা, দেখি বাজারে গিয়ে ছোট ঝাটকা ইলিশ পাওয়া যায় কিনা। তুমি এখন এত টাকা কোথায় পাবে? তাছাড়া ঘরে তো চাল ডাল কিছুই নেই। তুমি চিন্তা করো না, সকালে কিছু সবজি বিক্রি করেছিলাম, দেখি বাজারে গিয়ে কিছু ব্যবস্থা হয় কিনা। কিন্তু এত ঝড় বৃষ্টির মধ্যে তুমি বাজারে যাবে কি করে? হ্যাঁ, তো চিন্তা করছো কেন? ও, আমি যেতে পারবো, তুমি বরং ছাতাটা দাও। বৃষ্টি নামলেই মানুষের মন বদলায়, আমার মেয়েটারও। ছোট্ট একটা আবদার, কিন্তু বুকের ভেতর কেমন চাপ দেয়। আজ যদি একটা ইলিশ পাই, আর যদি না পাই, তাহলে মিমিকে কি বলবো? আল্লাহ, একটা রাস্তা দেখাও। ও ভাই, এই যে এইদিকে আসুন, টাটকা মাছ আছে। ইলিশ কত করে করিম ভাই? 1 কেজি 5 টাকা করে। 5 টাকা? এ তো অনেক বেশি, আমার কাছে তো এত টাকা নেই। হ্যাঁ গো ভাই, বৃষ্টির দিনে ইলিশের দাম এমনিতেই বেশি থাকে। আপনার কাছে কত আছে? এই তো ভাই 2 টাকার মতো হবে। কি, এই দামে ইলিশ কেন? পাঙ্গাস মাছও পাবেন না। দেখুন না ভাই, ছোট ঝাটকা ইলিশ হলেও চলবে। আমার ছোট মেয়েটা বায়না ধরেছে বৃষ্টির দিনে ইলিশ খিচুড়ি খাবে। আপনার মেয়ের বয়স কত? 7। বৃষ্টির দিন দেখলেই আবদার করে। আচ্ছা, নিন তবে, কিন্তু বাকি টাকা পরে দিয়ে দিবেন। আপনাকে কি বলে যে ধন্যবাদ দিব ভাই। ঠিক আছে ভাই, এবার বাড়ি যান, খুব ঝড় আসবে মনে হচ্ছে। রহিম কাদামাখা পথে দ্রুত হাঁটে, হাতে ছোট ইলিশ, মনে বড় স্বস্তি। কিন্তু করিমের বাকির টাকার চিন্তাও বুকের ভেতর কাঁটার মতো বিঁধে থাকে। কাল কাজ না থাকলে টাকাটা ফেরত দেব কেমন করে? যাকগে, আজকের মতো মেয়েটার আবদার পূরণ করতে পেরেছি, এই অনেক। মা মা, ওই দেখো বাবা ইলিশ মাছ নিয়ে এসেছে। নাও নাও, ধরো, এবার মজা করে ইলিশ খিচুড়ি করে ফেলো দেখি। বাপ মেয়ে আজ আয়েশ করে ইলিশ খিচুড়ি খাবো। ঠিক আছে, তুমি হাত মুখ ধুয়ে এসো, আমি এক্ষুনি রান্না বসাচ্ছি। কমলা মন দিয়ে ইলিশ খিচুড়ি রান্না করছে। কই গো, দাও দাও, বড্ড খিদে পেয়েছে তো। হ্যাঁ হ্যাঁ, তোমরা বসো, আমি এক্ষুনি দিচ্ছি। আহ, তোমার হাতে জাদু আছে কমলা, ইলিশ মাছটা যা হয়েছে না। কিরে মা, এবার খুশি তো? হ্যাঁ বাবা, অনেক খুশি। কাল আমি মিনাকে বলবো আমরাও ইলিশ খিচুড়ি খেয়েছি। হ্যাঁ গো, তুমি এই ইলিশ এত টাকা দিয়ে কিনলে কেমন করে? করিম ভাইয়ের দোকান থেকে ধারে কিনেছি। ধার? এই টাকা পরিশোধ করবে কেমন করে? তাছাড়া ঘরে তো কাল খাবার মতো কিছুই নেই, সংসার চলবে কেমন করে? সে আমি জানি না, মেয়েটা এমনভাবে আবদার করলো, আমি যা না করতে পারলাম না, তাই ধার করে মাছটা এনেছি। জমিতে কিছু সবজি আছে, দেখি কাল বাজারে সেগুলো বিক্রি করব। বৃষ্টি তো কমার নামগন্ধও নেই দেখছি। হ্যাঁ গো, তাই তো দেখছি। ঠিক আছে, অনেক রাত হলো, এবার ঘুমাও।
পরের দিন রহিম জমিতে গিয়ে দেখল সারা রাতের বৃষ্টিতে জমি পানিতে তলিয়ে গেছে। হায় হায়, এ আমার কি সর্বনাশ হলো গো! আমার জমির সব সবজি পানিতে তলিয়ে গেছে। এবার আমার কি হবে? রহিমের এই অসহায়ত্বের সুযোগ নিতে চাইছে রহিমেরই কাকা। রহিমের এই জমিটার ওপর অনেক দিন ধরেই আমার নজর রয়েছে। জমিটাতে একটা পুকুর করলে কেমন হয় বলতো? কিন্তু রহিম কি এই জমি দিতে চাইবে? জমি কিভাবে নিতে হয় তা আমি খুব ভালো করে জানি। মাফ করবেন কাকা, রহিম তো গরিব মানুষ। তাছাড়া আপনাদের তো টাকা পয়সার কোনো অভাব নেই। ওই জমিটা না নিলে হয় না। তুই আজকাল খুব বেশি কথা বলছিস, শেষে তোর চাকরিটা যেন না হারায়। এইদিকে 2 দিন হয়ে গেল রহিমের ঘরে কোনো খাবার নেই। হ্যাঁ গো, এভাবে আর কতদিন চলবে? পাশের ঘরে জমিলার কাছ থেকে কিছু চাল আর ডাল এনেছিলাম, তাও তো এখন ফুরিয়ে গেছে। কি করব কিছুই বুঝতে পারছি না, কোথাও কাজও পাচ্ছি না। তুমি চিন্তা করো না, দেখি বাজারে গিয়ে ধারে কিছু আনতে পারি কিনা। এই বলে রহিম বাজারের দিকে যেতে লাগলো। কি রে রহিম, আমি তো তোকেই খুঁজছি রে। একটা খুব ভালো কাজ আছে, করবি নাকি? কি কাজ কাকা? আরে পাশের গ্রামে ইটের ভাটার কাজ, বেশ ভালো মাইনে দিবে। মহাজন আমার পরিচিত কিনা, তাই তোর কথা বলেছিলাম। ঠিক আছে কাকা, কাজটা আমি করব। কখন যেতে হবে আমাকে বলুন। কাল বিকালের দিকে তাহলে চলে আসিস। রহিম তো কাজ পেয়ে মহা খুশি, কিন্তু সে তো জানতো না এই কাজ দেওয়ার পিছনে কি রহস্য ছিল। তুমি এসেছো? কই, তোমার হাত তো খালি, চাল ডাল কিছুই তো আনোনি। ও, বুঝেছি, আমাদের এই অবস্থার জন্য হয়তো কেউ ধার দিতে রাজি হয়নি, তাই না? তা তুমি ঠিকই বলেছ, কিন্তু একটা খুশির খবর আছে গো কমলা। শফিক কাকা আমায় একটা কাজ দিল, বুঝলে? শফিক কাকা কি কাজ দিল শুনি? ওই তো পাশের গ্রামে নাকি ইটের ভাটার কাজ আছে, ওইখানকার মহাজন নাকি কাকার পরিচিত, বেশ ভালো মাইনে দিবে নাকি। কিন্তু কাকা হঠাৎ তোমাকে কাজ দিতে চাইছে? কই, কোনোদিন তো আমাদের কোনো খোঁজ খবর নিল না। আমার না খুব একটা ভালো ঠেকছে না। তোমার সব কিছুতেই সন্দেহ। কাকা কত ব্যস্ত মানুষ, আমাদের খবর নেবার সময় আছে নাকি? সে যাই হোক, একটা কাজের সন্ধান তো পেলাম। আজকের মতো তুমি না হয় জমিলা ভাবির কাছ থেকে কিছু চাল ডাল নিয়ে আসো, কাল আমি সব কিছুর ব্যবস্থা করব। ঠিক আছে। পরের দিন বিকালবেলা রহিম পাশের গ্রামে ইট ভাটায় গিয়ে পৌঁছালো। এই তো রহিম এসে গেছে। তা তুমি কাজ ঠিকঠাক করতে পারবে তো? ইটের ভাটার কাজ কিন্তু বেশ পরিশ্রমের। হ্যাঁ, আমি পারবো। যতই পরিশ্রমের হোক না কেন, আমি মন দিয়ে কাজ করব। ঠিক আছে, এই নাও তোমার অগ্রিম টাকা, আর এই যে এইখানে একটা সাইন করে দাও। অগ্রিম টাকা? আর এই সাইন কেন করব? আরে তুই ভয় পাচ্ছিস কেন? এইটা এখানকার নিয়ম, অত চিন্তা করিস না। নে, সাইনটা কর। রহিম সাইন করে টাকা নিয়ে বাজারের দিকে যেতে লাগলো। কি ব্যাপার রহিম, আমার টাকাটা ফেরত দিবা কবে? এই তো করিম ভাই, টাকা নিয়েই এসেছি। তা বেশ, তোমার জমি নাকি বৃষ্টিতে পানিতে তলিয়ে গেছে, তা তুমি টাকা পেলে কি করে? শফিক কাকা আমায় একটা কাজ দিল, বুঝলে? সেখান থেকেই অগ্রিম কিছু টাকা পেয়েছি। শফিক কাকা? কি কাজ শুনি? ওই তো পাশের গ্রামে ইটভাটার কাজ। আমি চললাম গো, বাড়ির জন্য কিছু বাজার করতে হবে। তারপর রহিম চাল ডাল সবজি আর মাছ নিয়ে বাড়ির দিকে যেতে লাগলো। মা, দেখো বাবা কত বাজার নিয়ে এসেছে। কি গো, এত বাজার, এত টাকা তুমি কোথায় পেলে? আরে তোমায় কাল বললাম না, শফিক কাকা আমায় একটা কাজ দিয়েছে, সেখান থেকেই অগ্রিম আমায় কিছু টাকা দিল। বুঝলে কমলা, এখন থেকে আমাদের বোধহয় আর কোনো কষ্ট থাকবে না। ঠিক আছে, তুমি হাত মুখ ধুয়ে এসো, আমি বরং রান্না বসাই।
এর মধ্যেই অনেক দিন হয়ে গেল, কিন্তু রহিমকে কেউ কাজে নেবার জন্য আসেনি। কি গো, কত দিন হয়ে গেল, তোমায় তো কাজে ডাকছে না। আমিও তো তাই ভাবছি। দেখি আজ একবার শফিক কাকার বাড়ি যাব। কিরে রহিম, শুনলাম তুই নাকি তোর চাষের জমি শফিক কাকার কাছে বিক্রি করে দিয়েছিস। আমি কই না তো, আমি জমি কেন বিক্রি করতে যাব? হ্যাঁ রে, বাজারে সবাই তো তাই বলছে। এই শুনে রহিম ভয় পেয়ে গেল। তারপর রহিম শফিক কাকার বাড়ির দিকে গেল। কাকা, ও কাকা, বাড়ি আছেন? কি রে রহিম, এত চেঁচাচ্ছিস কেন? অনেক দিন তো হয়ে গেল, কই ইটের ভাটার কেউ তো আমায় কাজে ডাকলো না। আপনি না বলেছেন তারা আমায় কাজে ডাকবে? আমি কখন বলেছি তোকে এসব? কি বলছেন কাকা? তবে বাজারের লোকেরা যে বলছে আপনি আমার জমি নিয়েছেন, তবে কি সেটাই ঠিক? হ্যাঁ, তুই তো আমার কাছে জমি বিক্রি করলি, টাকাও নিলি, মনে নেই তোর? কি বলছেন কাকা? আমি কখন? দেখ রহিম, বেশি বিরক্ত করিস না। আমার কাছে দলিল আছে, তুই নিজে সাইন করেছিস। এবার বুঝলাম কেন সেদিন আমাকে সাদা কাগজে সাইন করিয়েছিলেন। এত বড় বিশ্বাসঘাতকতা করতে পারলেন কাকা? আমি গরিব মানুষ, ওই জমিটাই তো আমার একমাত্র সম্বল ছিল। ওপরওয়ালা আপনার ভালো করবে না কাকা, এই আমি বলে দিলাম। দুঃখ কষ্টে রহিম জর্জরিত হয়ে একেবারে ভেঙে পড়েছে। নিজের কাকা এত বড় প্রতারণা করবে রহিম বুঝতে পারেনি। দেখলে তো, আমি তোমায় আগেই বলেছিলাম, শেষে কিনা তোমার নিজের কাকা তোমার সাথে এত বড় প্রতারণা করলো। কি আর করব, আমি সহজ সরল মানুষ, সবাইকেই অন্ধের মতো বিশ্বাস করি। অপরওয়ালা আছে গো কমলা, তিনি এর বিচার করবেন। ওইদিকে শফিক কাকার মেয়ের 7 দিন ধরে জ্বর। কত ডাক্তার কবিরাজ দেখানো হয়েছে, কিছুতেই কিছু হচ্ছে না। হ্যাঁ গো, মেয়েটা যে আমার শেষ হয়ে যাচ্ছে, কোনো কিছুতেই তো সুস্থ হচ্ছে না। আমার মনে হয় তুমি রহিমের সাথে যা করেছ, উপরওয়ালা তার শাস্তি আমাদের দিচ্ছে। আমাদের তো অনেক আছে, বেচারার ও জমিটুকু তোমার না নিলেই নয়। তুমি চুপ করো, আমি শহরের বড় ডাক্তারকে দেখাবো, দেখবে আমার মেয়ে একদম সুস্থ হয়ে যাবে। কিন্তু কিছুতেই কিছু হচ্ছিল না। ডাক্তার কোনো রোগই ধরতে পারছিল না। এইদিকে দিন দিন মেয়েটার অবস্থা আরও খারাপ হচ্ছিল। হ্যাঁ গো গিন্নি, আমারও মনে হচ্ছে রহিমের সাথে আমি খুব খারাপ করেছি, তাই আল্লাহ তার শাস্তি আমাকে দিয়েছে। আমি বলি কি, তুমি রহিমের জমিটা ফিরিয়ে দাও। হ্যাঁ, আমি তাই করব। আমার মেয়ের জীবন আমি এভাবে শেষ হতে দিতে পারবো না। তারপর শফিক কাকা রহিমকে ডেকে পাঠালেন। রহিম, আমি অনেক বড় ভুল করেছি বাবা, তুই আমাকে ক্ষমা করে দিস। তোর জমি আমি তোকে ফিরিয়ে দিলাম। আজ থেকে তুই আমার সন্তানের মতো থাকবি, যে কোনো বিপদ আপদে আমাকে স্মরণ করবি বাবা। ধন্যবাদ কাকা, আপনি তো আমার বাবার মতো। বাবা ভুল করলে ছেলেরা কি তা মনে রাখে? আমি আপনাকে ক্ষমা করে দিলাম কাকা। তারপর রহিম আবার তার জমিতে ফসল ফলাতে শুরু করলো। তার কিছুদিনের ভিতরেই শফিক কাকার মেয়ে সুস্থ হয়ে উঠল। শফিক কাকা এখন আর কারো জমি দখল করে না। রহিমকে এখন সে নিজের সন্তানের মতোই ভাবে।